অ্যাজ আ ক্যাপ্টেন ইউ শুড হ্যাভ ইউর প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি। দুইটা ম্যাচে লিটন কুমার দাসের আউট হওয়ার পেছনে তাওহিদ হৃদয়ের এই ভূমিকা ছিল। লেগ স্পিনারদের এক্সপেন্সিভ হওয়ার মাঝে তিনি একটা গুরুত্বপূর্ণ একটা ভাইটাল উইকেট পারচেস করে দেবেন। সেই ভাইটাল উইকেটটাই আপনি যখন আপনার কাছে চান্সটা আসছে আপনি তখন ক্যাচটাকে ছেড়ে দিচ্ছেন। মিরাজের মধ্যেও টেস্ট ক্রিকেটে কিংবদন্তি তুল্য বোলার হওয়ার সম্ভাবনা আছে, ওয়ানডে ক্রিকেটও দাপিয়ে ডমিনেট করে ক্রিকেট খেলার সম্ভাবনা আছে। বাংলাদেশের ব্যর্থতা প্রসঙ্গে আমি একে একে আসলে আসি। প্রথমত আমি যদি বোলিং দিয়ে শুরু করি, তানজিম হাসান সাকিব যিনি আসলে নতুন বলে বোলিং করার জন্য প্রমিনেন্ট, লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপে নতুন বলেই ঝলক দেখিয়েছিলেন, তারপর গ্লোবাল টি-20 লিগে নতুন বলেই তিনি বোলিং করতেন। সেই তানজিম হাসান সাকিবকে সর্বশেষ 4টা টি-20 ম্যাচে আপনি বোলিং করাচ্ছেন তৃতীয় বা চতুর্থ বোলার হিসেবে। সর্বশেষ যে ম্যাচটা তানজিম সাকিব নতুন বলে ওপেনিং ওভার করেছিলেন সেই ম্যাচে তার বোলিং বিশ্লেষণ ছিল 4 ওভার 22 রান 2টা উইকেট। সেই তানজিম সাকিবকে ওই ম্যাচের পর থেকে আপনি বোলিং করাচ্ছেন তৃতীয় বা চতুর্থ বোলার হিসেবে। মূলত চতুর্থ বোলার হিসেবে ব্যবহার করা হয়েছে এই 4 ম্যাচের মধ্যে 3টাতে, একটা ম্যাচে তাকে তৃতীয় বোলার হিসেবে ব্যবহার করা হয়েছে। তার মানে একটা বোলারের যে পার্টিকুলার স্ট্রেংথের জায়গাটা, সেই স্ট্রেংথের জায়গাটা ব্যবহার করছেন না ক্যাপ্টেন। কেন করছেন না? আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে ক্যাচ মিস, ফিল্ডিং মিস এবং ক্যাচ মিস। ক্যাচ মিসটা তো একটা ভয়াবহ ব্যাপার। আপনি একটু চিন্তা করে দেখেন যে রিশাদ হোসেনের বলে যখন একটা ক্যাচ ড্রপ করলেন মেহেদী হাসান মিরাজ পেছন দিকে দৌড়ে গিয়ে ধরতে গিয়ে, আবার মিরাজের বলেও এর আগে প্রথম ওভার একটা ক্যাচ ড্রপ হয়েছিল। এখন আমি জাস্ট রিশাদের এক্সাম্পলটা দিচ্ছি। রিশাদ হোসেনের বলে যেই ক্যাচটা মিস করলেন ওই ব্যাটসম্যান পরে আরও 21টা রান যুক্ত করেছেন। এখন আপনি চিন্তা করেন পাকিস্তানের মোট রানের চাইতে আপনি যদি 30টা রান মাইনাস করেন তাহলে পাকিস্তান আসলে রান কত করেছে। সো আলটিমেটলি ফ্যাক্টের জায়গাটা কিন্তু এইখানে যে ক্যাচ ড্রপ মানে আপনি এক্সট্রা 20-30 রান দিয়ে দিচ্ছেন। এবারে আপনি একটু চিন্তা করে দেখেন, তানজিদ তামিম ব্যাটিং করছিলেন, আবরার আহমেদ একটা চমৎকার ক্যাচ নিয়েছেন, ম্যাচের মোমেন্টাম শিফটেড। সো ওই যে ক্যাচ ড্রপ আর ক্যাচ ধরার পার্থক্যটা কোন জায়গায় আপনি খুব ভালো মতো বুঝতে পারছেন। মেহেদী মিরাজের প্রথম ওভার একটা ক্যাচ ড্রপ হয়েছে, ঠিক সিমিলারলি যদি চিন্তা করেন তাহলে পারভেজ ইমন যে বলটা আউট হয়েছেন মিড অনের ফিল্ডারও কিন্তু উল্টা দৌড়ে গিয়ে আরও একটা ভালো ক্যাচ নিয়েছেন। সো এই যে পাকিস্তান 2টা কঠিন ক্যাচকে ধরেছে, বাংলাদেশ 2টা কঠিন ক্যাচকে ধরতে পারে নাই, এটাই আসলে বড় পার্থক্যের জায়গাটা করে দিয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা আমি বলবো যে রিশাদকে নিয়ে অনেকে কথা বলছেন, দেখেন লেগ স্পিনারদের নেচারটাই এটা। লেগ স্পিনাররা ফিঙ্গার স্পিনারদের মতো না। লেগ স্পিনাররা এক্সপেন্সিভ হবে কিন্তু লেগ স্পিনাররা উইকেট পারচেস করে দেবে, গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ উইকেটটা নিয়ে দেবে। এখন রিশাদের একটা ভালো বলে একটা ক্যাচ উঠলো, ক্যাচ ওঠার পর ক্যাচটা যখন আপনি ড্রপ করলেন, ওই ক্যাচটা যদি আপনি নেন তাহলে পাকিস্তান কিন্তু 30 রান শর্ট। ইমিডিয়েটলি ওই লাইফটা পাওয়ার পরের বলে ওই ব্যাটসম্যান একটা ছক্কা মেরেছেন। আপনি চিন্তা করেন, ইভেন ওই ব্যাটসম্যান রিশাদকে আরও 2টা ছক্কা মেরেছেন। সো আলটিমেটলি ফ্যাক্টটা কিন্তু এই জায়গাটাতে যে দেখেন লেগ স্পিনার কিন্তু তার কাজটা কিন্তু করে দিচ্ছিল। অ্যাজ আ ফিল্ডার আপনাকে সেইটার সমর্থন করতে হবে বা সেটা তাকে হেল্প করতে হবে, বোলারকে সেই সহযোগিতাটা করতে হবে। লেগ স্পিনার সবসময়ই এক্সপেন্সিভ হবে, আর রিশাদ হি ইজ স্টিল আ লার্নার এবং হি ইজ আ কুইক লার্নার, নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু লেগ স্পিনারদের এক্সপেন্সিভ হওয়ার মাঝে তিনি একটা গুরুত্বপূর্ণ একটা ভাইটাল উইকেট পারচেস করে দেবেন। সেই ভাইটাল উইকেটটাই আপনি যখন আপনার কাছে চান্সটা আসছে আপনি তখন ক্যাচটাকে ছেড়ে দিচ্ছেন। দিন শেষে ওই ছক্কাটা যদি মানে ওই ক্যাচটা যদি রিশাদের বলে নেওয়া হতো, রিশাদ বাকি 3টা ছক্কা খান না, বাকি 2টা ছক্কা তিনি খান না। সো ফ্যাক্টের জায়গাটা কিন্তু ওইখানেই যে আলটিমেটলি একটা বোলার এমনিতেই লেগ স্পিনাররা এক্সপেন্সিভ বাই নেচার, তারপরেও সেই বোলারকে আপনি ক্যাচ ধরতে পারছেন না, বাস দিন শেষে তাকে দেখা যাচ্ছে যে তিনি পরিসংখ্যানটা তিনি খারাপ বোলিং করেছেন। বাট আমি বলবো যে লেগ স্পিনারদের ক্ষেত্রে এটা আসলে দিস ইজ দ্য বিটার ট্রুথ ফর দ্য লেগ স্পিনার্স, যে লেগ স্পিনাররা এরকমই এবং তিনি আপনাকে একটা ভাইটাল উইকেট দিবেন। সো আমি বলবো যে রিশাদ ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেট একটা প্রমিসিং অ্যাসপেক্ট, এবং লেগ স্পিনার রান বেশি দিলে আমি সেটাতে আসলে খুব বেশি মাইন্ড করি না, কারণ তিনি আপনাকে চান্স ঠিকই ক্রিয়েট করে দিয়েছেন। যদি চান্স ক্রিয়েট করতে না পারতেন তখন একটা কথা ছিল যে আলটিমেটলি এই লেগ স্পিনার চলছে কি চলছে না। দ্বিতীয়ত যে কথা সেটা হচ্ছে শরীফুল ইনজুর্ড হওয়ার পর ক্যাপ্টেন বলেছেন যে মোমেন্টামটা শিফট হয়ে গেছে। অ্যাজ আ ক্যাপ্টেন ইউ শুড হ্যাভ ইউর প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি, এবং আপনার ওই জায়গাটাই ইন্টারন্যাশনাল ক্রিকেটে এক্সিকিউট করতে হবে। আপনার যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটতে পারে। সো আলটিমেটলি আপনার যখন প্ল্যান এ ফেল হওয়ার পরে দ্যাট মিনস যে আপনি পুরো গেম থেকে ছিটকে যাবেন, ব্যাপারটা কিন্তু আসলে সেরকম না। প্রবলেমটা এই জায়গায়, তাহলে আপনি কম্বিনেশনটা এরকম কেন নিয়েছেন, কম্বিনেশনটা আপনি এরকম কেন করেছেন। আরেকটা পয়েন্ট যদি আমি বলি যে মেহেদী হাসান মিরাজ তিনি যদি টি-20 ক্রিকেটে নিয়মিত খেলতে চান তাহলে আরও জোরের উপর বোলিং করার অভ্যস্ততাটা আনতে হবে এবং টি-20 ক্রিকেটের জন্য উপযোগী বোলিং করাটা তার শিখতে হবে। মেহেদী মিরাজ টেস্ট ম্যাচ ক্রিকেটে আমাদের
আমি বলবো যে 1 নম্বর বোলার বা 1 নম্বর অলরাউন্ডার মিরাজ ভালো খেললে ওই টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতবে, মিরাজ ভালো না খেললে ওই টেস্ট ম্যাচ বাংলাদেশ জিতবে না, একদম সোজা কথা। বাট দ্য ফ্যাক্ট ইজ T20 ইজ এ ডিফারেন্ট বল গেম, T20 ইজ এ ডিফারেন্ট কাপ অফ টি। এখন মেহেদী হাসান মিরাজ যদি T20 ক্রিকেট খেলতে চান তাহলে T20 ক্রিকেটের মতো করে বোলিংয়ে তার হ্যাবিচুয়েটেড হতে হবে। কাজটা কিন্তু খুব কঠিন। কাজটা কেন কঠিন আমি একটা এক্সাম্পল আপনাকে দিই। নেথান লায়ন, রবিচন্দ্রন আশ্বিন, প্রভাত জয়সূর্যা, নোমান আলী, এই 4 জন বোলার এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে একদম লিডিং বোলার্স, রাইট? সো এই বোলারদের কেউই কিন্তু T20 ক্রিকেট খেলেন না, কারণ তারা টেস্ট ম্যাচ রিলেটেড বোলিংয়ের জন্যই স্পেশালাইজড। তারা টেস্ট ম্যাচের দিকেই ফোকাসটা করেন বা লঙ্গার ভার্সন গেমের জন্যই ফোকাসটা করেন। এখন মিরাজকে ডিসাইড করতে হবে যে আলটিমেটলি তিনি আসলে তার ফোকাসটাকে চতুর্দিকে শিফট করবেন কিনা। দেখেন এই বোলাররা কিন্তু নেথান লায়ন, রবিচন্দ্রন আশ্বিন কিংবদন্তি তুল্য বোলার। মিরাজের মধ্যেও টেস্ট ক্রিকেটে কিংবদন্তি তুল্য বোলার হওয়ার সম্ভাবনা আছে, ওয়ানডে ক্রিকেটও দাপিয়ে ডমিনেট করে ক্রিকেট খেলার সম্ভাবনা আছে। এখন তিনি যদি মাঝে আবার T20 ক্রিকেটও খেলতে চান তাইলে T20-র আন্দাজে তাকে বোলিং করা বা T20-র মতো করে তাকে বোলিং করাটা শিখতে হবে। সেটা করতে গিয়ে টেস্ট ক্রিকেটের বোলিংয়ের কনসিস্টেন্সি হারিয়ে যাবে কিনা সেই আশঙ্কাটা কিন্তু থেকে যায়। সো আলটিমেটলি একটা আশঙ্কার জায়গাটা থাকে যে ওই কিংবদন্তিটা টেস্ট ক্রিকেটে তিনি হতে পারবেন কিনা, ওয়ানডে ক্রিকেটে হতে পারবেন কিনা। দেখেন ব্যাপারটা যদি অতই সোজা হতো, নেথান লায়নও কিন্তু T20 ক্রিকেট খেলতেন, রবিচন্দ্রন আশ্বিনও নিয়মিত T20 ক্রিকেট খেলতেন, বা প্রভাত জয়সূর্যা, নোমান আলীরাও T20 ক্রিকেট খেলতেন, তারা কিন্তু খেলেন না। কারণ ওয়ান্স আপনি আপনার টেস্ট ক্রিকেটের যে বোলিং নেচার, যেটা মিরাজ মাশাল্লাহ খুব ভালো করতে পারেন, আপনি যখন ওটাকে শিফট করবেন যে ঠিক আছে আমি T20 ক্রিকেটের বোলিং নেচারও বোলিং করা শুরু করব, তখন আপনার ফোকাস শিফট হয়ে যাওয়া, স্কিল শিফট হয়ে যাওয়ার সম্ভাবনাটাও থাকে। ঠিক তেমনিভাবে শেখ মেহেদী হাসান তিনি যে নেচারের বোলিং করেন এই নেচারের বোলিং করে টেস্ট ক্রিকেটও খেলতে পারবেন না। সো ফ্যাক্টটা কিন্তু ওই জায়গাটা না হলে সবাই সব ফরম্যাট খেলতো এক্সেপ্ট সাকিব আল হাসানের কথা যদি বলেন, সাকিব আল হাসানের মতো কয়জন স্পিনার আসলে আছেন যারা অল ফরম্যাটের ক্রিকেট খেলেন। সো তারা রেয়ার ব্রিডের জায়গায় তারা ওইটাকে ম্যানেজ করতে পেরেছেন, ম্যানেজ করতে পারেন, কিন্তু সবাই সেটা করতে পারে না। করতে পারলে নেথান লায়ন, রবিচন্দ্রন আশ্বিনের মতো গ্রেটরা তারাও সবগুলো ফরম্যাটে খেলতেন। সো এটা আসলে মিরাজের এখন ডিসাইড করার ব্যাপার যে তিনি আসলে কি করতে চান। আরেকটা ফ্যাক্ট যদি আপনি আমাকে বলেন ব্যাটিং নিয়ে যদি আমি কথা বলি, তাহলে ব্যাটিং নিয়ে কথা বলতে গেলে বলতে হবে তাওহিদ হৃদয়। আমি জানি না তিনি মেন্টালি ডিস্টার্বড কিনা, তাকে মেন্টালি ডিস্টার্ব মনে হচ্ছে। সাম্প্রতিক সময়ে মোহামেডান ইস্যুতে যে সমস্ত ঘটনা ঘটে গেছে, তাওহিদ হৃদয়কেই সবাই গিলতি পেয়েছে। এখন মুদ্রার ওপিঠে কোনো কিছু আছে কিনা সেটা তো আর আমরা জানি না, কিন্তু তাওহিদ হৃদয় সেই জায়গাটায় গিলটি। এখন একটা প্লেয়ারের যদি এটা কোনো মনস্তাত্ত্বিক প্রবলেম হয় তাইলে দেয়ার কামস দ্য গার্ডিয়ানশিপ, মানে তাওহিদ হৃদয়ের গার্ডিয়ান যারা আছেন, কোচ, মেন্টর, ক্রিকেট অফস চেয়ারম্যান, তার সঙ্গে কথা বলা উচিত, কনসাল্ট করা উচিত। আপনার টিমের একটা প্লেয়ারের একটা মেন্টাল প্রবলেমের জায়গা হতে পারে, এখন তাকে তো আপনি ছুঁড়ে ফেলে দেবেন না, তাকে আপনি গাইড করবেন, তাকে আপনি কনসাল্ট করবেন, প্রয়োজন হলে তাকে আপনি ব্রেক দিবেন। দ্যাট শুড বি দ্য প্রসিডিওর। এখন সেটা কতটুকু করা হচ্ছে সেটা আমি জানি না, কিন্তু দুইটা ম্যাচে আমি বলবো, দুইটা ম্যাচে লিটন কুমার দাসের আউট হওয়ার পেছনে তাওহিদ হৃদয়ের এই ভূমিকা ছিল। কারণ প্রথম ম্যাচে তাওহিদ হৃদয় আমি জানি না অ্যাঙ্করশিপ করছিলেন নাকি সেই জায়গাটায় তার প্রবলেম হচ্ছিল রান নিতে, একটা প্রেশার লিটনের উপর ক্রিয়েট হয়েছে, লিটন উচ্চাভিলাষী শট খেলতে গিয়ে আউট হয়েছেন। দ্বিতীয় ম্যাচে তো আমরা দেখলাম ওই রান নিতে না পারার ফ্রাস্ট্রেশনটা পরবর্তী সময় লিটন কুমার দাস অফ স্ট্যাম্পের বাইরের বল লেগ সাইডে খেলে তিনি আউট হয়েছেন। সো দুইটা আউটের ক্ষেত্রেই হৃদয়ের একটা ভূমিকা ছিল। বাট আমি মনে করি যে যদি আমার দলের কোনো প্লেয়ার কোনো মানসিক প্রবলেমে ভোগে, গার্ডিয়ান যারা আছেন, ক্রিকেট অফস চেয়ারম্যান আছেন, কোচ আছেন, ম্যানেজার আছেন, তাদের সবার তার সঙ্গে কনসাল্ট করা উচিত, কথা বলা উচিত, তাকে গাইড করা উচিত, প্রয়োজনে তাকে ব্রেক দেওয়া উচিত। আমি ছুঁড়ে ফেলে দেওয়ার কখনো পক্ষপাতি না, তাকে ব্রেক দেওয়া উচিত বলে আমার কাছে মনে হয়, যদি তারা মনে করেন। সো এই ডিসকাশনটাই বা কতটুকু হয়েছে সেটা আই ডু নট নো। সো আরেকটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর সেটা হচ্ছে যে দলে মিডল অর্ডার ব্যাটার নাই, সলিড মিডল অর্ডার ব্যাটার নাই। আপনি লোয়ার অর্ডার ব্যাটারদেরকে মিডল অর্ডারে খেলাচ্ছেন, যেটা অনেকটা জোরপূর্বক খেলানো। জাকের আলী অনিক তিনি কিন্তু প্রমিনেন্ট ফিনিশিং রোলের জন্য, শামীম পাটোয়ারি তিনি প্রমিনেন্ট ফিনিশিং রোলের জন্য, তাদেরকে যখন আপনি 6-7 নাম্বার ওভারের ব্যাটিংয়ের রোলটা দিবেন তারা ওইটার জন্য প্রমিনেন্ট কিন্তু না। সো এই 6-7 নাম্বার ওভারের সময় বা মিড ওভার ফেজের ব্যাটিংয়ের জন্য প্রমিনেন্ট যারা, তাদেরকে কিন্তু আপনি এই দলটাতে রাখেন নাই। সেটা নুরুল হাসান সোহানের কথা বলতে পারি, সেটা ইয়াসির আলী রাব্বির কথা বলতে পারি, বা মাহিদুল অঙ্কনেরও সেই ক্যাপাবিলিটির জায়গাটা আছে, তাদেরকে কিন্তু আপনার ওই পজিশনে রাখেন নাই। জাকের বা শামীমদের পজিশন কিন্তু তারপরে, দে আর দ্য ফিনিশার্স। তারা কি করবে, 5 ওভার বাকি চালাবে ইচ্ছা মতো।
6-7 ওভার বাকি তারা চালাবে। আমি আপনাদেরকে একটা পরিসংখ্যান দিই। আন্দ্রে রাসেল তার এত বছরের ক্যারিয়ারে মাত্র 14টা ইনিংস খেলেছেন যেখানে তাকে প্রথম 10 ওভারের সময় ব্যাটিং করতে হয়েছে। রাসেলের মতো ব্যাটসম্যান এত বছরের ক্যারিয়ারে মাত্র 14টা ইনিংস যেখানে তার 1 থেকে 10 নম্বর ওভারের মধ্যে ব্যাট করতে হয়েছে। তাইলে আপনি আসলে কত বড় প্লেয়ার যে মানে রাসেলই 1 থেকে 10 নম্বর ওভারের ওই জায়গাটা প্রমাণ করতে পারেন নাই, এবং শুধুমাত্র একটা বছর বাদে মানে 2024 সাল বাদে আর বাকি বছরগুলো মিলিয়ে তার যদি গড় আপনি দেখেন তাহলে সেটা 10 কিংবা 11 1 থেকে 10 নম্বর ওভারে। সো আলটিমেটলি রাসেলেরই যদি এই অবস্থা হয়, সো আপনি জাকের বা শামিমের কাছ থেকে আশা করাটাও বোকামির জায়গা, কারণ তারা পরীক্ষিত ফিনিশিং রোলের জন্য, তারা পরীক্ষিত না কিন্তু সলিড মিডল অর্ডারের জন্য। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা টিম সিলেকশনের জায়গাটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বড় ভুল ভ্রান্তির জায়গা ছিল।